বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। ইতিহাসের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। 711 খ্রিস্টাব্দ স্পেন থেকে 3500 সৈন্যের একটা বাহিনী জিব্রাল্টার প্রণালীর পার হয়ে স্পেনে ঢুকলেন। তারিক ইবনে জিয়াদ স্পেনে পৌঁছার পরে রাজা রডারিকের বাহিনীর মোকাবেলা করার পূর্বে তিনি যে জাহাজগুলো দিয়ে জিব্রাল্টার প্রণালী পার হয়েছিলেন সবগুলো জাহাজ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন আরবিতে যেটা, যে আল বাহরু মিন খালফিকুম ওয়া আদায়ু আলা দীনিল্লাহ আমালিকুম, অর্থাৎ কোথায় পালাবে পেছনে আর শত্রুর সামনে কোথায় তোমরা যাবে। অর্থাৎ সেই জানবাজ সৈন্যবাহিনী এতটা প্রত্যয় নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন যে আমাদের আর পেছনে যাবার পথ নেই, সামনে উত্তাল তরঙ্গের মতো শত্রু আছে, সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা বিজয় অথবা শাহাদাত অর্জন করব। জুলাইয়ের সাথে এই ঘটনার মিল রয়েছে। 17 বছর আমাদের রাজনীতিবিদরা আমরা সকলে মিলে এই জগদ্দল পাথর সরাতে পারিনি, কিন্তু যেদিন আমাদের শিশু কিশোরেরা, জাবির ইব্রাহিমের মতো শিশু, রিয়াগোপ, আসাবুল ইয়ামিন, মুগ্ধ ইয়াম এবং আমাদের 1400 শহীদ, তারা কেউ পকেটে আইডি কার্ড নিয়ে গিয়েছেন, কেউ মা বাবাকে না জানিয়ে গিয়েছেন, সন্তানকে না বলে গিয়েছেন, বলেছেন দোকানে যাচ্ছি, পান আনতে যাচ্ছি, এটা আনতে যাচ্ছি, সত্যিকার কথাটা বলেন নেই, কিন্তু বুকের মধ্যে সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। অনেক শহীদের হাতে, তালুতে, শরীরে নিজের নাম লেখা পাওয়া গিয়েছে, যে তারা জানতেন যে আমি শহীদ হতে পারি, আমাকে যাতে আইডেন্টিফাই করা যায় সেজন্য নিজের শরীরে নিজের নামটা লিখে গিয়েছিলেন, আইডি কার্ডটা পকেটে নিয়ে গিয়েছিলেন। এই প্রত্যেকটি ইতিহাস মনে করিয়ে দেয় যে তারা জীবন বাজি রেখে শহীদ হবার জন্য মাঠে গিয়েছিলেন। তারা জানতেন তাদের পিছু হটার কোনো রাস্তা নেই, সেজন্যই জুলাইয়ের অভূতপূর্ব বিজয় 36শে জুলাই আমরা অর্জন করেছিলাম। যারা শহীদ হয়েছিলেন তারা কোনো রাজনীতির জন্য যাননি, তারা কোনো প্রাপ্তির জন্য যাননি, তারা এক ভয়হীন সমাজ এবং রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, যে পেছন থেকে কখন কালো পোশাকধারী এসে আমাকে নাই করে দেবে, কখন আমাকে ফেসবুকে একটা লেখার জন্য ধরে নিয়ে যাবে, কখন আমাকে গুলি করে মেরে ফেলবে। এই যে ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। ফলে জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হলো, তাদের 3টি প্রধান ম্যান্ডেট ছিল। একটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে যে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বিচার, এবং তার আগের 17 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার। দ্বিতীয় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল সংস্কার, এবং তৃতীয় ছিল সংস্কার, বিচার, এবং আরেকটা ছিল যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। দিনের ভোট রাতে আমি এবং ডামি নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই স্বপ্ন নিয়ে যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায়
বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। দেখুন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বিপ্লবটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন সহ অনেকগুলো আইন করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তার সঠিক ট্র্যাকে তোলার জন্য। প্রত্যেকটা আইন করার আগে এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে। যারা এই আইনগুলো বুঝেন, যারা স্টেক হোল্ডার, যারা বিশেষজ্ঞ, যারা সমালোচক, তাদেরকে নিয়ে এই অধ্যাদেশগুলো করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো কি কারণে ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইন কতবার যে মিটিং হয়েছে। বর্তমানে যারা আছেন পার্লামেন্টে, যারা আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এগুলো করেছিলেন সাথে থেকে। কোনো কারণ নেই, বললেন ভালো আইন করব, কই আজ পর্যন্ত আইনের চেহারাও দেখলাম না। ড্রাফট যেটা হয়েছে সেটা অতি জঘন্য একটা আইন হয়েছে। তা আপনারা ভালো আইনটাকে কেন ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইনকে ল্যাপস করা হলো, গুম কমিশনের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের আইনকে ল্যাপস করে দেওয়া হলো। অর্থ ব্যবস্থা, ব্যাংক, টাকা পয়সা লুটপাট করে যে বিশ্বে বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল, সেগুলো রোধ করার জন্য, অর্থ ব্যবস্থাকে সঠিক লাইনে আনার জন্য এনবিআর সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত, ব্যাংক কোম্পানি সংক্রান্ত যে অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল, সেগুলোকে কেন ল্যাপস করে দিলেন? এর সাথে দুর্নীতি ধরবে যে দুর্নীতি দমন কমিশন, যার আগের কাজ ছিল সরকারের মন্ত্রী এমপিদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া যায় ইনি দুর্নীতি মুক্ত। যত বেশি দুর্নীতি করবে ফাইনালি দুদক থেকে একটা সার্টিফিকেট নিত সৈয়দ আবুল হোসেনের মতো। সেই দুদককে ঠিক করার জন্য যে আইন, সেটাকেও ল্যাপস করে দিলেন কেন? এইটা তো জাতির সাথে প্রতারণা হচ্ছে। আমরা আপনাদেরকে কঠিন ভাষায় তো আক্রমণ করতে চাই না, কারণ আপনারা এই 17 বছরের নিপীড়ন নির্যাতনের অন্যতম শিকার। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এবং এই জাতির সবাই যুদ্ধ করেছে। যখন নির্বাচনটা হলো তখন আপনারা এগুলো ভুলে গেলেন কেন? কেবল কয়েক মাস গিয়েছে, আমরা আশা করি আপনারা এই ভুলটা বুঝতে পারবেন এবং অবিলম্বে যে আইনগুলোকে ল্যাপস করা হয়েছে প্রত্যেকটি আইন আবার যথাযথ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। তা না হলে এই জাতি আবার বিভক্ত হয়ে যাবে, এটা নিয়েই জাতিতে আবার সংকট তৈরি হবে। আমরা সেই সংকটের দিন আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটা পরিবেশ আসুক যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে, সেটা আমরা রাজনৈতিক সংগ্রাম করে পারি নাই। আমাদের জাবির ইব্রাহিমের মতো শিশুদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন। খুব লম্বা কথা বলবো না, এখানে রাজনীতিবিদরা যেহেতু কথা বলবেন, আমি তো রাজনীতিবিদ থেকে এখন বর্তমানে অবসরপ্রাপ্ত, সে কারণে রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না। জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য অনেক কাজ বাকি আছে। আমাদের সাহিত্যে, আমাদের পাঠ্যপুস্তকে জুলাইয়ের ইতিহাস সংযোজন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে মহা অর্জন এই জাতি করেছে, সেইটাকে যদি আমার প্রজন্মের পর প্রজন্ম এটাকে আমি আমার প্রজন্মকে জানাতে না পারি, তাহলে কিন্তু এই আগামীতে আবারও আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তির জন্ম হতে পারে। ইতিহাসে, পাঠ্যপুস্তকে আমাদের জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে, যাতে এই জাদুঘরে ঢুকলে একটা মানুষ যখন ঢুকবে, যখন বেরিয়ে আসবে, এক বুক বেদনা নিয়ে আসবে এবং আওয়ামী লীগের জন্য 1 শতাব্দী পরিমাণ ঘৃণা নিয়ে বেরিয়ে আসবে। সুতরাং এই জাদুঘর নিয়ে যদি কারো ক্ষতি হয়, সেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না। সেই জাদুঘর ওপেন না করে কেন ফেলে রাখা হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি আশা করি যে আমাদের সরকারি দলের যিনি নেতা আছেন তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধকে অমর করে রাখার জন্য অনেক সিনেমা তৈরি হয়েছিল। আবার তোরা মানুষ, ওরা 11 জন, এই সিনেমাগুলো দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম মানুষ এটা জেনেছে। জুলাইয়ে আমাদের এত মহাকাব্যিক ত্যাগ আছে, এত ঘটনা আছে, যে এর প্রত্যেকটি ঘটনা নিয়ে সিনেমা বানালে বাংলাদেশে অন্তত 1000 পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব।
এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই হওয়া উচিত ছিল। কিছু শর্ট ফিল্ম হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি। সেটা এই সরকারের দায়িত্ব। আমি মনে করি অবিলম্বে আমাদের এই বীরত্ব গাথা, দেশ এবং জাতির প্রতি যে ভালোবাসা, প্রেম, ত্যাগ, সেগুলো নিয়ে অনেক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টেশন, বই, উপন্যাস, কবিতা, এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলো হওয়া উচিত, যাতে পরের প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি যে তাদের পূর্বপুরুষেরা দেশ এবং জাতির জন্য কি বীরত্ব দেখিয়েছিল, যাতে করে ভবিষ্যতে কখনো যদি প্রয়োজন হয় আবারও এই জাতির সন্তানেরা জেগে উঠতে পারে। জুলাই এক মহা বিপ্লবের নাম ছিল। জুলাই এই জাতির সব কিছুকে খোল নলচে সহ পাল্টে দিতে চেয়েছিল। আমরা সেই খোল নলচে পাল্টাতে পারিনি। আমাদের দায়িত্ব রয়ে গেছে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্তত যে আত্মবিশ্বাস আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, সেই আত্মবিশ্বাস, একটা উদাহরণ দিয়ে শেষ করছি। ফেলানিদের লাশ ঝুলে থাকতো, লাশ আনতে আমরা সাহস পেতাম না। আর এখন পুশিনের চেষ্টা করলে আমাদের বিজিবির পাশাপাশি কৃষকেরাও কাস্তে নিয়ে সীমান্তে রুখে দাঁড়ায়। এইটা হচ্ছে জুলাই পূর্ব বাংলাদেশ এবং পরবর্তী বাংলাদেশের পার্থক্য। আমরা সেই বীরত্ব নিয়ে, আত্মমর্যাদা নিয়ে দুনিয়ার সামনে দাঁড়াবো, সেটাই জুলাইয়ের চেতনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।